দুই শক্তির মধ্যে দ্বৈরথ চুডার যুদ্ধ। এটি তৎক্ষণাৎ বিস্ফোরিত হয়েছিল। প্রদর্শিত হওয়ার জন্য পরবর্তী নীল খেলোয়াড় পর্তুগাল থেকে মুয়ে থাই ফ্রান্সিসকো। পরবর্তীতে আমরা দয়া করে লাল রঙের খেলোয়াড় চীন থেকে এসেছেন বক্সিং ভজঙ্কর জেনারেল মেংগুও পূর্বে অবস্থিত। নীল খেলোয়াড় ফ্রান্সিসকো 23 বছর বয়সী, পর্তুগাল, উচ্চতা 177 সেমি, পেশাদার রেকর্ড 12টি খেলায় 8টি জয়, 7টি কেও। এরপরে আপনার মনোযোগ কেন্দ্রীভূত করুন লাল দিকে আমাদের মেং গুওডং। তার বয়স 21 বছর এবং তিনি চীন থেকে এসেছেন। উচ্চতা 173 সেমি, 17 পেশাদার রেকর্ড, 14টি জয় এবং 4 খো। এটিও খুব শক্তিশালী। এই খেলার রেফারি হিসেবে কাজ করুন পাং হং তাও। হ্যালো দর্শক, কিংবদন্তি অফ এমএই দেখার জন্য আপনাকে স্বাগতম। বিশ্ব ফাইটিং চ্যাম্পিয়নশিপ, এটি একটি 65 কেজি ক্লাস। লাল খেলোয়াড় হলেন মেং গুওডং, নীল খেলোয়াড় ফ্রান্সিসকো। মেং গুওডং আমাদের চীনা মুয়ে থাই মেজর স্তরের প্রথম ব্যক্তি। লি বাওমিংয়ের এই শিষ্য। মুয়ে থাই প্রশিক্ষণে তার একটি শক্তিশালী পটভূমি রয়েছে, তবে সম্প্রতি তিনি অবাধ লড়াইয়ে একটু বেশি প্রশিক্ষণ নিচ্ছেন, তাই আমরা তার বক্সিং স্টাইলের আলিঙ্গন দেখতে পাই। ঐতিহ্যবাহী মুয়ে থাই আলিঙ্গন থেকে এখনও একটি নির্দিষ্ট পার্থক্য রয়েছে। এই ফ্রান্সিসকো পর্তুগাল থেকে এসেছেন। মুয়ে থাইতে তার প্রশিক্ষণের পটভূমিও রয়েছে, তবে চীনা মুয়ে থাই প্রশিক্ষণ এবং পর্তুগালে মুয়ে থাই প্রশিক্ষণ এটা একই নয়, কারণ সর্বোপরি এটি চীনে প্রথম মুয়ে থাই প্রশিক্ষণ। এটি একটি চ্যাম্পিয়নশিপ মুয়ে থাই, পেশাদার মুয়ে থাই নন। সুতরাং প্রযুক্তিগত সিস্টেমটি দেখতে অনেকটা অনুরূপ, কিন্তু স্টাইল এখনও একেবারেই আলাদা। আমাদের পেশাদার প্রশিক্ষণের কারণে পেশাদার প্রতিযোগিতার উদ্দেশ্য হল প্রতিপক্ষের কিছুটা ক্ষতি করুন, এবং আমাদের অপেশাদার প্রতিযোগিতা এটি হতে পারে যে প্রযুক্তিগত প্রয়োজনীয়তা কিছুটা বেশি। ডান দিকে কোপস ডং দেখুন, ফ্রান্সিসকো একজন খেলোয়াড়। প্রতিটি ঘুষি আপনার সর্বস্ব দেওয়ার অনুভূতি, এবং তুলনামূলকভাবে বলতে গেলে মেং গুওডং তার সমস্ত শক্তি একত্রিত করছেন বলে মনে হচ্ছে। আক্রমণ করার জন্য 4 বা 5 বার ভাগ করুন। সম্পূর্ণ ভিন্ন ধরনের খেলোয়াড়। তুমি এইমাত্র দেখেছ এটি পিছু হটার প্রক্রিয়াধীন রয়েছে। একটি ফ্রন্ট হ্যান্ড লেভেল হুকটি আঘাত করুন। আমরা বক্সিং সম্পর্কে কথা বলছি, যা অবশ্যই প্রেরণ এবং গ্রহণ করতে হবে। মেং গুওডংয়ের খেলার ধরন, এটি একটি ঘুষি দিয়ে বাইরে যাওয়ার পরে আপনার পিঠের জন্য পদক্ষেপগুলি করুন। এটি শরীরের ভালো ভঙ্গিমার সুবিধার পথ প্রশস্ত করে, অর্থাৎ প্রথম ঘুষিটি দ্বিতীয় ঘুষির প্রস্তুতি হওয়া উচিত। ডান দিকে আপনি দেখুন, আমরা এখানে মেং গুওডংকেও দেখতে পাই। আপনি দেখুন, এটি এখনই একটি ত্রিমাত্রিক খেলার স্টাইল ছিল। প্রথম ঘুষি মাথায় আঘাত করে, পেটে দ্বিতীয় ঘুষি, তৃতীয় ঘুষিটি একটি ফ্ল্যাট হুক ছিল এবং তারপরে মাথায় আঘাত করেছিল। পূর্ববর্তী ফ্রি ফাইটিং স্টাইলের উপর এই বহুমুখী আক্রমণ। তুলনামূলকভাবে বলতে গেলে মেং গুওডং এইভাবে নমনীয়। স্পষ্টতই এটি ফ্রান্সিসকোর চেয়েও বেশি, কিন্তু ফ্রান্সিসকোকে মনে হচ্ছিল আপনি এই ভারী পাঞ্চ ক্লিকের শক্তি দেখতে পাচ্ছেন। এটা সত্যিই একটু সুবিধাজনক। মেং গুওডং সম্পর্কে কি? সবসময় এক ধরনের হাত ধরে আপনার নিচের কপাল রক্ষা করুন, কাঁধে এই ঝাঁকুনির কিছুটা করুন, প্রতিপক্ষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। তবে ফ্রান্সিসকোর ঘুষি ভারী, এটা ভীতিকর। তো এই মেং গুওডং এই আলিঙ্গনে থাকবেন না, এটা অবশ্যই আরও শক্ত হতে হবে। এই ঘুষি আসছে দেখুন, এটিও খুবই মারাত্মক। ফ্রান্সিসকোর কর্মকাণ্ড আরও ক্লিক করুন। এই সময়ে আমি মনে করি পাল্টা আক্রমণ করলেন মেং গুওডং, অথবা একটি সংমিশ্রণ তৈরি করুন। এ ধরনের আক্রমণাত্মক সুযোগ এটা আরেকটু বেশি হওয়া উচিত। আপনি পাল্টা আক্রমণ দেখেন। কাউন্টার ফ্রেম প্লেয়ারের একটি বৈশিষ্ট্য রয়েছে, এটি নিজে প্রতিপক্ষের মুখোমুখি হওয়া। এই সামনের হাতের জব এটা সহজ এবং সহজ নিজেদের পাশের মাধ্যমে। এই ধরনের ঝাঁকুনি লুকিয়ে থাকুন,
ঠিক আছে, ম্যাচের প্রথম রাউন্ড তাৎক্ষণিকভাবে শেষ হয়। শেষের দিকে মেং গুডং একটি সুইপিং কিক দিয়ে পাল্টা আক্রমণ করেছিলেন। ফ্রান্সিসকো, আমি শুধু আমার উচ্চতা এবং বাহুর দৈর্ঘ্যের সুবিধা নিতে চাই। এই হাই সুইপ হিট করুন। আমি মনে করি এটি একটি আঘাতে মাটিতে আঘাত করেছিল। এর প্রভাব রয়েছে এই নকডাউনে, কিন্তু কোনো পূর্বাভাস ছাড়াই এই পদক্ষেপ, এটি এড়িয়ে যাওয়া সহজ। বলা দরকার যে উভয় পক্ষের প্রথম রাউন্ডে আসলে এর বেশি সুবিধা কেউ নিতে পারবে না। অবশ্যই এই মেং গুডং প্লেয়ারকে অনুভব করুন। উচ্চতার কারণে এত সুবিধা নেই, কিন্তু তার আক্রমণের ফ্রিকোয়েন্সি বেশি বলে মনে হচ্ছে। ডান দিকে আপনি দেখেন এটি একটি ফ্রন্ট হ্যান্ড পাঞ্চের একটি সাইড ডজের আরেকটি ডজ। কোভস ডং দেখুন, এই ফ্রান্সিসকো একজন খেলোয়াড়। চিবুক একটু উঁচু, বিশেষ করে তাকে মঙ্গোলিয়ার সঙ্গে তুলনা করা হয়। এই কাঁধের মধ্যে লুকিয়ে আছে মঙ্গোলীয় রাষ্ট্রের পূর্ব চিবুক। কেন সে চিবুক তুলছে? এটা আমাদের দুনিয়াগুলোর মধ্যে একটি। এটা শুধুই একটা ত্রুটি। ফ্রান্সিসকো লম্বা হওয়ার কারণেই হয়তো যখন তিনি মঙ্গোলিয়ার পূর্বে ছিলেন, মঙ্গোলিয়া রাজ্যের পূর্বে আক্রমণের সময়, সম্ভবত মেং গুডংয়ের দৃষ্টিকোণ থেকে তার চিবুক স্পষ্টতই উঁচু, দৃষ্টির অনুভূমিক রেখা। হ্যাঁ, এই মুহূর্তে তারা দুজন ভিতরের প্রান্তে ছিল। এন্টাঙ্গলমেন্ট ইমেই কিংবদন্তির নিয়মে এটি মোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে, এবং হাঁটু পর্যন্ত অনুমতি দেওয়া হয়, এবং হাঁটু এবং মাথা উপর হতে দেওয়া। এমেই কিংবদন্তির নিয়ম, হাঁটুতে ক্রমাগত আঘাতের অনুমতি দেওয়া হয়, কিন্তু যদি বলা হয় যদি উভয় পক্ষ খুব বেশি জড়িয়ে যায় এবং খুব বেশি জড়িয়ে যায়, রেফারি বরখাস্ত করবেন। এই মেং গুডং প্লেয়ারকে দেখুন, আপনি মুষ্টি এবং হাঁটুর সংমিশ্রণটি দেখুন। সে সবসময়ই ভালো পারফরম্যান্স করেছে। আপনি আপনার হাতের সুরক্ষার দিকে তাকান। তিনি ফ্রেমটি তুলনামূলকভাবে উঁচুতে ধরে রেখেছিলেন। হাই সুইপ বিপদ। আরেকটি হাই সুইপ, কিন্তু এই সময়ে, অতএব প্রযুক্তিটি পুনরায় ব্যবহার করা হয়। এটা পাওয়া এত সহজ নয়। পেটে আঘাত করো। ছবির কোণে মেং গুডংয়ের কোচ লি বাওমিং খুব উদ্বিগ্ন ছিলেন। এটা বলা উচিত। এই দ্বিতীয় রাউন্ড, যদিও দুজনই সমানভাবে শক্তিশালী, কিন্তু এখন এটি একটি ছন্দের মতো দেখাচ্ছে। যদিও এই মেং গুডং খেলোয়াড় তরুণ, কিন্তু লড়াইটা তাড়াহুড়ো করেছিল না। বিরল। এটা হল হুপ ঘাট, হাঁটু বাঁধা। এ সময় দুই পক্ষ খুব বেশি জট ফেললে রেফারি তৎক্ষণাৎ থামবেন। শুধু এই শিক্ষক প্যাং স্মরণ করিয়ে দিলেন, ফ্রান্সিসকো, অবরোধটি ধরবেন না। এই অবস্থা কি? ফ্রান্সিসকো কেমন আছেন এখানে? এটা একটা হতে পারে। ফ্রান্সিসকো একটি পদক্ষেপ নিয়েছে। মনে হচ্ছে এটি তার ক্রোচে আঘাত করেছে। একটি আন্দোলন যা তার ক্রোচ স্পর্শ করে। কিন্তু এ সময় রেফারি থামলেন না। সে ঘুরে দাঁড়াল। এটা হওয়া উচিত নয়। রিংয়ে একজন পেশাদার বক্সার হিসাবে, যতক্ষণ না রেফারি থামবেন না, তোমার লড়াই চালিয়ে যাওয়া উচিত। আপনি কিভাবে আপনার প্রতিপক্ষকে মুখ ফিরিয়ে নিতে পারেন? এটা ভালো। দেখা যাক মেং গুডং এই সুযোগটি গ্রহণ করতে পারেন কিনা। আরও কয়েকটি কার্যকর ভারী হিট সম্পাদন করুন, আবার আঘাত করুন। এই ফ্রান্সিসকোর ফোরহ্যান্ড ফ্ল্যাট হুকটিও খুব শক্তিশালী। ফ্রান্সিসকো নড়াচড়া করতে ধীর ছিল, তবে এটি এখনও শক্তির দিক থেকে ভালো পারফরম্যান্স করেছে। অবশেষে এই রাউন্ডের কয়েক সেকেন্ড একটি বাম সুইপ এবং একটি ডান সুইপ। এই রাউন্ড শেষ হয়ে গেছে। পরিচালক ডম এই নকডাউনের ঠিক মাঝখানে ছিলেন। পেশাদার বক্সার হিসেবে কেন সে মাঝে মাঝে এমন আচরণ করে? আপনার প্রতিপক্ষের দিকে পিঠ ঘুরিয়ে দেওয়া।
আমি মনে করি এটি একটি অপ্রত্যাশিত পরিস্থিতি। আমরা এইমাত্র এটা দেখেছি। ঘুরে দাঁড়ানোর আগে ফ্রান্সিসকো একটি তৈরি করেছে। এটি একজনের ক্র্যাচকে ঢেকে রাখার একটি ক্রিয়া। সে তো আশা হতে পারে রেফারিকে খেলা থামাতে দিন, কিন্তু হয়তো তিনি এই দৃষ্টিকোণ থেকে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এটি কেবল রেফারির দিকে আপনার পিঠ দিয়ে রয়েছে। রেফারি তা পরিষ্কার দেখেনি। রেফারির প্রতি তার অঙ্গভঙ্গি। তুমি এইমাত্র এটা দেখেছ যখন আমরা মেইন গুড নিয়ে শেষ হাঁটুতে ছিলাম। তার পা এবং গোড়ালির অংশ এটা ঝুলিয়ে রাখা হতে পারে। ফ্রান্সিসকোর ক্রোচ। তো ফ্রান্সিসকো মানিয়ে নিতে সবেমাত্র ঘুরে দাঁড়ান। এটি পরের খেলার সাথে খাপ খাইয়ে নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। এই ক্র্যাচ এর দ্বারা প্রভাবিত হতে পারে। দেখে মনে হচ্ছে এই ফ্রান্সিসকো এখনও একজন খেলোয়াড় হিসাবে যিনি প্রায় 20টি গেম খেলেছেন, অথবা মাঠে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই। আচ্ছা, তৃতীয় রাউন্ড দেখে নেওয়া যাক। ফ্রান্সিসকো এখনও তার ফোরহ্যান্ড দিয়ে ক্রমাগত দূরত্ব নিয়ন্ত্রণ করছেন। এই দুজন ইতিবাচক এবং নেতিবাচক। আপনি দেখতে পাচ্ছেন যে মেং গুওডং একজন পাল্টা খেলোয়াড়, অর্থাৎ ডান হাত ও ডান পা সামনে থাকে। তিনি এবং ন্যান্সিগো প্রধান খেলোয়াড়, অর্থাৎ সামনে বাম হাত ও বাম পা। ডান হাত এবং ডান পা আপনার ভারী আঘাতের অংশ। আসুন এটি সম্পর্কে সাধারণভাবে কথা বলা যাক। সামনের ও পিছনের খেলোয়াড়রা খেলছে। ব্যাকহ্যান্ড স্ট্রেইট পাঞ্চ এবং পেছনের পায়ের মাঝের সুইপ বেশি ব্যবহৃত হয়, কারণ এই অবস্থানে আমাদের মাঝের দরজা প্রশস্ত খোলা। এর প্রভাব আরও বেশি হবে, কিন্তু একই সঙ্গে অন্য পক্ষের বাইরেও, অর্থাৎ কাউন্টার ফ্রেম প্লেয়ারের ডান দিক অথবা প্রধান ফ্রেমের বাম দিকে সরান। যাই হোক, আপনি এই আঘাত এড়াতে পারেন। ডান দিকে আমি উভয় দিক থেকেও আরও দেখেছি। এগুলো সবই পেছনের পায়ের মাঝখানের পা ঝাড়ু দেয় এবং পিছনের হাত দিয়ে একটি সোজা ঘুষি। এই ব্যাকহ্যান্ড ঘুষি সবেমাত্র ফ্রান্সিসকোকে পিছনে ফেলেছে। ফ্রান্সিসকো তার উচ্চতার সুযোগ নিয়েছিলেন। ঘন ঘন বেশ কয়েকটি পা ছিল। মঙ্গোলিয়ার এই রাষ্ট্রের পূর্বাঞ্চলীয় প্রধানের উপর হামলা। তাই এই সময়ে মেং গুওডংকে অবশ্যই নিজেকে রক্ষা করতে হবে। এই হাতটি অবশ্যই ভালোভাবে ধরে রাখতে হবে, বিশেষ করে তৃতীয় ম্যাচে যখন সবার শারীরিক সুস্থতা কমে যায়। হ্যাঁ, তুমি দেখছ, এখনই ফ্রান্সিসকো ছিল। একটি হাই সুইপ আছে। স্পষ্টতই তার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াই। এটা বলা উচিত যে ফ্রান্সিসকো, আপনি দেখতে পাচ্ছেন যে এই ফোর্সে ক্লিক করুন। এই ফোর হ্যান্ড ফ্ল্যাট হুক সহ, এই লেগ সুইপ সহ ক্লিক ফোর্স এখনও খুব মসৃণ, খুব শক্তিশালী। মেং গুওডংয়ের মুখোমুখি আপনি দেখেন এটি সত্যিই একটি উচ্চ সুইপ, মুখে ঝুলন্ত। যদিও এর তেমন কোনো প্রভাব পড়ে না, তবে এটি মঙ্গোলিয়া রাষ্ট্রের প্রাচ্যের চাহিদার স্মরণ করিয়ে দেয়। সাবধান থাকুন, শেষ মুহূর্তে করবেন না। আপনি দেখছেন এটি আবার একটি উচ্চ সুইপ। আপনি দেখেন এই সময়ে ফ্রান্সিসকোর কৌশলগত উদ্দেশ্য পরিষ্কার। সে নিজেকে চেনেন, আগের রাউন্ডে হেরে গেছে, এর একটা নকডাউন আছে, হারানো পয়েন্ট। তাই আশা করছি এই মুহূর্তে একটি নকডাউন উপায়ে এটা ফিরিয়ে আনার জন্য। নিজের হারানো পয়েন্ট ফ্রান্সিসকো অনুভব করেছিলেন তৃতীয় পর্বে প্রবেশ করার সময়। শারীরিক শক্তি নিঃশেষ হয়ে যায়। ডান দিকে সে তো এইভাবে ক্লিক করেছিল। আপনি চাপ এবং মারধর দেখতে পাচ্ছেন। এই ধরনের মারধরের মধ্যে আপনার শরীরকে চেপে ধরুন। এটি প্রকৃতপক্ষে শারীরিক শক্তির জন্য আরও হজমযোগ্য। উভয় পক্ষের আক্রমণের পুনরাবৃত্তি। সবাই প্রত্যাখ্যান করেছে। এরপর তৃতীয় রাউন্ড খেলা হয়। 10 সেকেন্ড বাকি আছে। এই সময়ে ফ্রান্সিসকোকে আরও সক্রিয় দেখায়, কিন্তু যখন তিনি আক্রমণ করছিলেন, আপনি দেখুন মেং গুওডংয়ের কয়েকটি ঘুষি রয়েছে। যদিও আঘাত বিশেষ ভারী নয়, তবে এটি তুলনামূলকভাবে পরিষ্কার এবং কার্যকর। এটি ফ্রান্সিসকোর মাথায় আঘাত করেছিল। 3 ম্যাচ শেষ হয়ে গেছে। এটা ফ্রান্সিসকো হওয়া উচিত। একবার ছিটকে পড়লে বাকি 2 রাউন্ড, এমনকি যদি তারা তুলনামূলক হয়। ওহ, এই হাই সুইপটি দেখুন, এই গ্লাভসের মাধ্যমে। আমি তো এটি দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। ওহ, এই হাই সুইপটি দেখুন। তুলনামূলকভাবে বলতে গেলে এই সোজা ঘুষি এখনই ফ্রান্সিসকোর সঙ্গে খেলাটা একটু অপরাজেয়। এই ঘুষিটি তুলনামূলকভাবে ছোট। এবার এটি আরও শক্ত ছিল, দূরত্ব আরও বেশি উপযুক্ত। এরপর রেফারির ফলাফল ঘোষণা করব। বিচারক নং 1 30-26 ছিল। বিচারক নং 2 30-26। বিচারক নং 3 ছিল 30-26। চূড়ান্ত ফলাফল হল লাল পক্ষ জিতেছে। আমাদের চীনা খেলোয়াড় মেং গুওডংকে অভিনন্দন। অবশ্য এটা সেই ভাইদের জন্য যারা দূর থেকে পর্তুগাল থেকে এসেছে। হাততালি ও উৎসাহ।